আসন্ন নির্বাচনে অনেক আসনে নতুন মুখ দেয়ায় তৃণমূলে অসন্তোষ। জনগণের সঙ্গে দূরত্ব বাড়তে পারে বিদেশ ফেরত প্রার্থীদের, বলছেন বিশ্লেষকরা। জাতীয় সরকার নিয়ে ভাবনা থাকলেও রূপরেখা নেই দলগুলোর। নির্বাচনে কেউ সংখ্যাগরিষ্ঠতা পেলে সম্ভাবনা হারানোর শঙ্কা বিশ্লেষকদের। প্রার্থিতা ফিরে পেতে আপিল নিষ্পত্তির পঞ্চম দিন চলছে। আগের 4 দিনের শুনানিতে 203 জনের মনোনয়ন বৈধ ঘোষণা ইসির। উদ্বোধনের বছর না পেরোতেই সিলেট থেকে কার্গো ফ্লাইটে স্থবিরতা। প্যাকেজিং ও ল্যাব টেস্টিং নিয়ে ভোগান্তি, ক্ষতির মুখে রপ্তানিকারকরা। ইরানে সরকার বিরোধী বিক্ষোভে নিহত প্রায় 2500। সম্ভাব্য পদক্ষেপ নিতে বৈঠকে বসছেন ট্রাম্প। নাগরিকদের তেহরান ছাড়ার নির্দেশ কানাডার। স্বাগত এখন বাণিজ্যে। পুরো আয়োজনের সঙ্গে আছে আমি উজ্জ্বল হাফিজ। নির্বাচন সামনে রেখে দলগুলোর মনোনয়ন নিয়ে নানা মহলে প্রশ্ন। দলীয় মনোনয়ন ঘোষণার পর নানা জায়গায় হয়েছে বিক্ষোভ। দাবি, তৃণমূলে দীর্ঘদিন ধরে রাজনীতি করা ত্যাগী নেতাদের ছাপিয়ে মনোনয়ন পাচ্ছেন বিদেশ ফেরত প্রার্থীরা। দেশের বেশ কিছু আসনে স্থানীয় নেতাদের সরিয়ে অপরিচিত মুখকে প্রার্থী করায় মাঠের কর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিদেশ ফেরত প্রার্থী জনগণের সঙ্গে জনপ্রতিনিধির দূরত্ব বাড়াতে পারে। আরও জানাচ্ছেন শাহাদাত অব্র। রাজনৈতিক দলের নেতারা মনোনয়ন দৌড়ে এগিয়ে থাকবেন, এটাই স্বাভাবিক। যদিও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ক্ষেত্রে ঘটেছে উল্টো। দলের ত্যাগী নেতাদের ছাপিয়ে মনোনয়ন বাগিয়ে নিয়েছেন বেশ কিছু বিদেশ ফেরত নেতা। জনগণের সাথে সম্পৃক্ততা না থাকলেও কেবল হাইকমান্ডের সুপারিশে মিলেছে নির্বাচনের টিকিট। বিশেষ করে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অবস্থানরত সফল ব্যবসায়ী ও পেশাজীবীরা তালিকায় প্রাধান্য পেয়েছেন। বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলে রয়েছে এমন একাধিক প্রার্থী যারা গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে দেশে ফিরে গণসংযোগে ব্যস্ত হয়ে পড়েন। আর এতেই তৈরি হয়েছে বিভক্তি। কোনো কোনো আসনে দেখা দিয়েছে দলের অভ্যন্তরীণ ভাঙন। শরীয়তপুর 3 আসনের কথাই ধরা যাক। আসনটিতে দীর্ঘদিন ধরে নির্বাচনের জন্য মাঠ গুছিয়েছেন বিএনপির জেলা সাংগঠনিক সম্পাদক সাইদ আসলাম। কিন্তু প্রায় 8 বছর পর লন্ডন থেকে দেশে ফিরে সেখানে প্রার্থী হন তারেক রহমানের একান্ত সচিব মিয়া নুরুদ্দিন অপু। এমন বাস্তবতায় সাইদ আসলামকে সরিয়ে দেওয়া হয় শরীয়তপুর 1 আসনে। তবে কপাল পুড়েছে সেই এলাকার মনোনয়ন প্রত্যাশী বিএনপির জেলা সেক্রেটারি সর্দার নাসির উদ্দিনের, যিনি গত 17 বছর আন্দোলন সংগ্রামে ছিলেন সক্রিয় ভূমিকায়। তবে কি ত্যাগী নেতারা বঞ্চিত হচ্ছেন? এমন প্রশ্নে তৃণমূলে অভ্যন্তরীণ কোনো দ্বন্দ্ব বা ক্ষোভ নেই বলে মন্তব্য মনোনয়ন পাওয়া প্রার্থীদের। বলেন, দল ও জনগণের সমর্থনেই এমন সিদ্ধান্ত। একটা দলে বিএনপির মতন দল, এখানে আমাদের একটা কনস্টিটিউশনে মিনিমাম 10 জন 15 জন এমপি ইলেকশন করার মতো যোগ্যতা আছে। আপনি কি সবাইকে দিতে পারবেন? সবাই কি তার মানে বাকিরা কি দল ছেড়ে চলে গেছে? না, আপনি দেখেন কোনো জায়গায় বিদ্রোহ হয়নি, সব জায়গায় এখন আমাদের ঘোষিত প্রার্থীর পক্ষে কাজ করছে। কেবল বিএনপি নয়, জামায়াতের ক্ষেত্রেও একই ঘটনা। বগুড়া 4 আসনে মনোনয়ন প্রত্যাশী জেলা সভাপতি কিংবা সেক্রেটারি নির্বাচনের টিকিট না পেলেও সবুজ সংকেত পেয়েছেন মোস্তফা ফয়সাল পারভেজ, যিনি দীর্ঘ সময় ছিলেন তুরস্কে। অপরিচিত মুখ হওয়ায় এতে স্থানীয়রা পড়েছে দ্বিধাদ্বন্দ্বে। ইভেন জামাতের লোকজন। বিশ্লেষকরা বলছেন, এবার অতীতে যে কোনো সময়ের চেয়ে বেশি সংখ্যক বিদেশ ফেরত প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছেন। এতে জনগণের সঙ্গে জনপ্রতিনিধির সম্পর্কে টানাপোড়েন দেখা দেবে। রয়েছে রাজনৈতিক পরিবেশ নষ্ট হওয়ার শঙ্কাও। যে লোক রাজপথে ছিল সে তো কোয়ালিটি নাই, সামর্থ্য নাই, অর্থ দিতে পারছেন না, যোগ্যতা দেখাতে পারছেন না, সে রাজপথ থেকে আবার হারিয়ে যাচ্ছে। একই অবস্থা আছে রাজনৈতিক দলগুলোতে। দেখা যাচ্ছে যারা বিদেশ থেকে আসছে সে শারীরিকভাবে সুস্থ, সে পারিবারিকভাবে সচ্ছল এবং সে অলরেডি বিদেশে থাকার কারণে বিভিন্ন ধরনের ডিগ্রি করেছে, বিভিন্ন ধরনের লেখাপড়া করেছে, যোগ্যতা অর্জন করেছে, নেটওয়ার্কটা মেনটেন করেছে। যেহেতু সে স্বাভাবিক অবস্থায় ছিল, সে আজকে আবার মনোনয়ন পাচ্ছে। যারা নমিনেশন পেয়েছে তারা যেহেতু বাইরে থেকে এসছে, তৃণমূলের সেরকম যোগাযোগ নাই, তাদের তো কর্মী লাগবে ভোটে জিততে হলে। তাদের জন্য তো কাজ করতে হবে বিএনপির কর্মীদের।
সেইখানে চির খাবে। আমার মনে হয় ভোটের রাজনীতিতে বিএনপি ক্ষতিগ্রস্ত হতে পারে। বিশ্লেষকদের মতে জামায়াত দলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব কাটিয়ে উঠতে পারলেও ক্ষতির মুখে পড়বে বিএনপি। তাই গেল 17 বছরের মাঠের কর্মীদের প্রাধান্য দেওয়া প্রয়োজন বলে মনে করছেন তারা। যে কোনো পার্টি, বিশেষ করে বিএনপি ক্ষতিগ্রস্ত হবে বেশি, কারণ জামাতের পার্টি হলো খুব শৃঙ্খলা আছে, তাদের মধ্যে কাউকে বাদ দিলেও পার্টির মধ্যে কোনো রকম সেরকম বিশৃঙ্খলা বা পার্টিকে চ্যালেঞ্জ করা এই জাতীয় কিছু হবে না। যদি আপনার রাজনৈতিক দলকে সঠিক পথে চালাতে চান তাহলে আপনার ডেডিকেটেড কর্মীদেরকে প্রাধান্য দিতে হবে। আপনার ডেডিকেটেড কর্মীদের প্রাধান্য দিলে দলটা সঠিক পথে চলবে, আর আপনি যদি হাইব্রিড লোকজনের প্রাধান্য দেন তারা দলটাকে ব্যবহার করবে। সফল ব্যবসায়ী কিংবা পেশাজীবীদের মাঠের রাজনীতিতে সফল হওয়া বেশ কঠিন বলে মত রাষ্ট্রচিন্তকদের। তাই বিগত সময়ের কথা মাথায় রেখে রাজনৈতিক পথ ঠিক করাই দলের শীর্ষ নেতাদের বিচক্ষণ কাজ, এমনটাই মত বিশ্লেষকদের। অন্যদিকে রাজনীতির পথে হাঁটতে বিদেশ থেকে ফিরে এনসিপিতে যোগ দেন তাসলিম জারা। পরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে নমিনেশন নেন। এমন বিদেশ ফেরত স্বতন্ত্র প্রার্থীও দেখা যাবে আগামীর ফেব্রুয়ারি নির্বাচনে। শাহাদাত অফরো, এখন, ঢাকা। জাতীয় সরকার নিয়ে দলগুলোর ভাবনা থাকলেও বাস্তবায়নের রূপরেখা প্রকাশ করেনি কেউ। তবে বিএনপি ও জামাত নির্বাচনে তাদের সক্ষমতা যাচাইয়ের পরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার কথা জানিয়েছে। নির্বাচনের সংখ্যাগরিষ্ঠতা পেলে এই আলোচনা ফিকে হওয়ার আশঙ্কা থাকলেও রাষ্ট্রের স্বার্থে তা বাস্তবায়নের জোর তাগিদ বিশেষজ্ঞদের। আরও জানাচ্ছেন মুজাহিদ শুভ। যারা নির্বাচনে জিতবে, যারা নির্বাচনে জিতবে না, কিন্তু গণতন্ত্রের পক্ষে, জনগণের পক্ষের প্ল্যাটফর্মে এসে যারা দাঁড়াবেন, সকলকে একসাথে নিয়ে আমরা জাতীয় সরকার গঠন করব। অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকেই জাতীয় রাজনীতিতে জাতীয় সরকারের আলাপ ছিল সবসময়। এই আলাপ সবার আগে সামনে আনেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ওই সময় জামায়াতের পক্ষ থেকে তেমন কোনো সাড়া ছিল না। তবে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে শিবিরের ভূমিধস বিজয়ের পর আস্তে আস্তে জাতীয় সরকারের আলাপ শুরু করে বাংলাদেশ জামায়াতে ইসলামীও। সবশেষ বেগম জিয়ার মৃত্যুর পর গুলশানে তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর জাতীয় সরকার নিয়ে ইঙ্গিতপূর্ণ প্রস্তাব দেন জামায়াত আমির। 5টা বছরের জন্য জাতির স্থিতিশীলতার স্বার্থে আমরা সবাই মিলেমিশে ভালো কোনো চিন্তা করতে পারি কিনা সেটাও আমাদের চিন্তা করা দরকার। তবে বর্তমানে বিএনপির পক্ষ থেকে জাতীয় সরকারের পরিবর্তে জাতীয় ঐক্যমত্যের সরকারের কথা বলা হচ্ছে, যেখানে বিএনপির সঙ্গে দীর্ঘদিন ধরে যুগপৎ আন্দোলনে অংশ নেয়া দলগুলোকেই সর্বোচ্চ প্রাধান্য দেয়া হবে। তবে নাম যাই হোক, সেই সরকারে জামায়াতকে না রাখার বিষয়টিও স্পষ্টভাবে বলা হয়েছে। নির্বাচনের ফলাফলের পরে সেই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। আমরা তো প্রথম থেকে জাতীয় ঐক্যমতের সরকার, আর কি যাদের সাথে আমাদের ঐক্যমত আছে তাদেরই সরকার করবো। তো হ্যাঁ, আমাদের থেকে যদি কারো যদি চিন্তাধারা যোজন যোজন মাইল দূরে হয় তার সাথে তো করবো না। পরবর্তী পরিস্থিতিতে কি হবে সেটা পরের ব্যাপার। রাজনীতি তো শেষ কথা নাই, রাজনীতির পানি ঘটতেই থাকে। যদিও বর্তমানে জামায়াতের দাবি তারা জাতীয় সরকার শব্দটি কোথাও ব্যবহার করেনি, তবে ক্ষমতায় গেলে জুলাইয়ের পক্ষের সব দলকে নিয়ে সরকার গঠন করবে, বাদ যাবে না বিএনপিও। এমনটিই জানান জামাতের এই সিনিয়র নেতা। সবাইকে সাথে নিয়ে আমরা একটা সরকার গঠন করব, কিন্তু এক্ষেত্রে কিছু শর্ত আমরা দিয়েছি। এই শর্তগুলো হচ্ছে যে কোনো অবস্থায় আমাদের কারো দুর্নীতির সাথে কোনো সংশ্লিষ্টতা থাকতে পারবে না। আমরা স্বচ্ছতার নীতিতে বিশ্বাস করব। আমরা যে সামনের সংস্কারের যে বিষয়টা সেটাকে অন করব এবং সেটাকে আমরা বাস্তবায়ন করব। সামগ্রিকভাবে আমাদের অবস্থানটা হবে বাংলাদেশের পক্ষে। তবে এনসিপির দাবি জাতীয় সরকারের ধারণা ও রূপরেখা বিএনপি জামাত কেউই স্পষ্ট করেনি। তবে জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন ও রাষ্ট্র পুনর্গঠনে তারা বিরোধী দলে থাকতে চায়। সরকারে গেলে যতটুকু না জনগণের সাথে কাজ করা যায়, বরঞ্চ এনসিপির দীর্ঘমেয়াদী রাজনীতির জন্য বরং এনসিপি বিরোধী দলের ভূমিকা সবচেয়ে বেশি ভালো ভূমিকা পালন করবে। জনগণের কথাগুলো বলতে পারবে, জনগণের সাথে একটা সম্পর্ক স্থাপনের জায়গাটা আরও বেশি দৃঢ় হবে। বিপ্লব বেহাত হয়েছে জানিয়ে রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক শরীফ জাতীয় সরকার গঠনের পক্ষে জোরালো মতামত ব্যক্ত করেন। অন্যথায় জুলাই বিপ্লবের স্বীকৃতি ও জুলাই যোদ্ধাদের জীবন দুটোই বিপন্ন হতে পারে। বিপ্লবী সরকার বলেন আর জাতীয় সরকার বলেন, সেটা এই মুহূর্তে দরকার, যাতে আস্থা রাখতে পারে যে সত্যিকার অর্থেই একটা নির্বাচন হতে যাচ্ছে। সেজন্য জুলাইয়ের পক্ষের সকল শক্তিকে নিয়ে একটি জাতীয় সরকার করলে একদিকে যেমন সেটা তার বৈধতা সারা পৃথিবীতে স্বীকৃত হবে, আরেক দিক দিয়ে নির্বাচনটাও
সঠিকভাবে অনুষ্ঠিত হতে পারবে বলে আমি মনে করি। তবে নির্বাচনে কোন জোট কেমন ফলাফল করবে তার উপর নির্ভর করছে জাতীয় সরকার বা সমমানের অন্য কোনো সরকার আদৌ গঠন করা হবে কিনা। মুজাহিদ শুভ, এখন, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানির পঞ্চম দিন আছে। দিন 281 থেকে 380 নম্বর আপিলের শুনানি হবে। সকাল 10টা থেকে 11 নির্বাচন ভবনে অডিটোরিয়ামে শুনানি শুরু হবে, চলবে বিকেল 5টা পর্যন্ত। এর আগে চতুর্থ দিনে 53 জনের আপিল আবেদন মঞ্জুর করেন ইসি। এছাড়া 15টি আপিল আবেদন নামঞ্জুর হয়। এখন পর্যন্ত 2 শতাধিক আপিলকারী প্রার্থিতা ফিরে পেয়েছেন। শনিবার থেকে 4 দিনে আপিলে 203 জন প্রার্থিতা ফিরে পাওয়ায় এখন পর্যন্ত বৈধ প্রার্থী দাঁড়ালেন 2044 জনে। আট উপজেলা, 5 পৌরসভা ও 77টি ইউনিয়ন নিয়ে পটুয়াখালীর 4টি সংসদীয় আসন। ভোটার 14,89,275 জন। এর মধ্যে নতুন ভোটার 79,754 জন। পায়রা সমুদ্র বন্দর কেন্দ্রিক বাণিজ্য, পর্যটন শিল্প, সামুদ্রিক মাছ আহরণে সম্ভাবনাময় পটুয়াখালী। তবে নদী ভাঙন, প্রাকৃতিক দুর্যোগ সহ রয়েছে নিত্যদিনের সমস্যা। ভোটারের ইশতেহারে এসব বিষয় কতটা গুরুত্ব পাচ্ছে তা জানাতে পটুয়াখালী 4 আসন থেকে যুক্ত আছেন জসিম পারভেজ। জসিম, জানাবেন ভোটাররা কি ভাবছেন আগামী নির্বাচন নিয়ে, আর কতটা আশাবাদী তারা? উজ্জ্বল হাফেজ, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে মানুষের নানা ভাবনা। এখানে যে পটুয়াখালী 4 আসনে আমরা রয়েছি, কলাপাড়া, রাঙাবালি, এই 2 উপজেলা নিয়ে এই আসনটি গঠিত। এই আসনের মানুষের অনেক প্রত্যাশা রয়েছে, কেননা আপনি জানেন যে এখানে যে পায়রা সমুদ্র বন্দর রয়েছে এবং একই সঙ্গে দেশের বৃহত্তর যে নৌ ঘাঁটি বা নৌজা শেরেবাংলা, সেটির অবস্থান এখানে রয়েছে এবং পর্যটন কেন্দ্র কুয়াকাটা রয়েছে। একই সঙ্গে এখানকার যে তাপ বিদ্যুৎ কেন্দ্র, বিদ্যুৎ উৎপাদনের যে হাব বলা হয় পটুয়াখালীর কলাপাড়া, সেটিও এই কলাপাড়ায় অবস্থিত রয়েছে এবং এখানে কিন্তু দেশের বৃহত্তর যে গতি সম্পন্ন ইন্টারনেট সরবরাহ করা হচ্ছে, সেটি সাবমেরিন ল্যান্ডিং স্টেশন এগুলো রয়েছে এখানে। তো এখানকার অনেক সুবিধা রয়েছে, তার সঙ্গে অনেক সংকটও রয়েছে। যেমন এখানকার যে পটুয়াখালী জেলার যে সকল কৃষক রয়েছেন, তারা কিন্তু তাদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পাচ্ছেন না। একই সঙ্গে এখানকার যে পটুয়াখালী আমরা 4 আসনে অবস্থান করছি, এখানে কিন্তু নোনা অধ্যুষিত অঞ্চল, এখানে কিন্তু এক ফসল উৎপাদন হচ্ছে। আমন মৌসুমে তারা ধান উৎপাদন করতে পারছেন। এছাড়া যে তারা বছর ব্যাপী যে সবজি চাষ করছেন এবং অন্যান্য যে বড় চাষ করছেন, সেখানে কিন্তু মিঠা পানি সংরক্ষণের যে খাল নাল রয়েছে, সেগুলো কিন্তু শুষ্ক মৌসুমে শুকিয়ে যাচ্ছে। মিঠা পানি সংরক্ষণের অভাবে তারা কৃষি কাজ করতে পারছেন না, এই সংকটটিও রয়েছে। এবং একই সঙ্গে যে এই আসনে যে রাঙাবালি উপজেলা রয়েছে, সেটি কিন্তু বিচ্ছিন্ন একটি দ্বীপ। মূল ভূখণ্ডের সঙ্গে সেটিকে সংযুক্ত করার জন্য এখনো পর্যন্ত সরকারি বা অন্য কোনো দপ্তর থেকে উদ্যোগ গ্রহণ করা হয়নি এবং সেখানে কিন্তু স্বাস্থ্য সেবা নাজুক অবস্থায়, সেখানে হাসপাতাল নেই এবং যোগাযোগ ব্যবস্থা নাজুক এবং এখানকার যে পৌরসভাগুলো রয়েছে, সেখানকারও কিন্তু স্বাস্থ্য সেবা এবং যোগাযোগ ব্যবস্থা, ড্রেনেজ ব্যবস্থা অনুন্নত, এমনটি বলেছে ভুক্তভোগীরা। তারা প্রত্যাশা করছেন যে সরকার আসবেন, এগুলো সমস্যা সমাধানে এই উপকূলীয় পর্যটন এবং মৎস্য শিল্প উৎপাদনে যে সরকার কাজ করবেন, তাদেরকে তারা বেছে নেবেন। সবশেষ। এদিকে নির্বাচন কমিশনে চলছে 5ম দিনের প্রার্থীদের আপিল শুনানি। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত আছেন মিয়া আমিরুল। আমিরুল, জানাবেন আজকের কার্যক্রম শুরু হয়েছে কিনা, আর কোনো হেভিওয়েট প্রার্থীর আপিল নিষ্পত্তি হবে কিনা?
উজ্জ্বল, আজকের যে কার্যক্রম সেটি 10টার পরই শুরু হয়েছে আমরা দেখেছিলাম, এবং এখানটায় যারা অপেক্ষমান বলতে আজকে যেহেতু 281 থেকে 380তম যে আপিল রয়েছে, যেগুলো মূলত নির্বাচন কমিশনে আবেদন করা হয়েছিল, সেগুলো নিষ্পত্তি হতে যাচ্ছে। আপনি নিশ্চয়ই খেয়াল করছেন যে এখানটায় অপেক্ষমান অনেকে রয়েছেন যাদের তালিকায় নাম রয়েছে, এবং এর আগে পর্যন্ত আমরা যেমনটি লক্ষ্য করছিলাম যে প্রায় 250 জনের আপিল নিষ্পত্তি হয়। তবে এখানটায় আপিল নিষ্পত্তির ক্ষেত্রে আমরা যেমনটি লক্ষ্য করছি বেশিরভাগই কিন্তু প্রার্থিতা তারা ফিরে পেয়েছেন। তবে এখানে আপনি জেনে থাকবেন যে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে যে আপিলগুলো পড়েছে সেক্ষেত্রে কিন্তু কয়েক ধরনের বিষয় আমরা বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করেছি। যেমন আপনাকে যদি জানাই যে এখানে বেশিরভাগ ক্ষেত্রে যে ঋণ খেলাপি সংক্রান্ত যে বিষয় সেটি ঘিরে কিন্তু অনেকের প্রার্থিতা বাতিল হচ্ছে, কিংবা অনেকেই ফিরে পেয়েছেন তাদের যে উল্লেখযোগ্য কারণ সেটি দেখানোর পর। এবং একই সাথে আমরা যেমনটি লক্ষ্য করছিলাম যে স্বতন্ত্র প্রার্থী যারা রয়েছেন, স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে যে 1% ভোটারের যে স্বাক্ষর সেটি তারা নিশ্চিত করার পরেই মূলত তাদেরকে প্রার্থিতা ফিরিয়ে দেওয়া হচ্ছে। এবং আপনি জেনে থাকবেন যে রিটার্নিং কর্মকর্তা যে সিদ্ধান্তটি দিয়েছে, দেশব্যাপী আমরা দেখেছিলাম প্রায় 2500-এরও বেশি মনোনয়নপত্র সংগ্রহ করেছে, এবং সেখান থেকে মূলত বাতিলের সংখ্যায় প্রায় 67-এরও বেশি ছিল। সেই পরিপ্রেক্ষিতে মূলত 645টি আবেদন পড়ে নির্বাচন কমিশনে প্রায় 300 সংসদীয় আসনের 10টি অঞ্চল থেকে। সেই 10টি অঞ্চলে যে যেই আপিলগুলো পড়েছে সেটি ঘিরে মূলত আমরা দেখেছিলাম আজকে যদিও পঞ্চম দিন, এর আগে চতুর্থ দিনে 70টি করে মূলত 280 জনের আপিল নিষ্পত্তি হয়। সেই ক্ষেত্রে আমরা যেমনটি লক্ষ্য করছিলাম যে এখানে দুই ধরনের, যেমন আপিলের কথা আপনাকে বলছিলাম, অনেকের প্রার্থিতা কেন তাকে দেওয়া হয়েছে কিংবা তাকে বৈধ করা হয়েছে সেটি ঘিরে তারা কিন্তু এক ধরনের যেমনই আপিল করেছে, এবং অনেকে কিন্তু তার বিরুদ্ধেও করেছে। বলা চলে এখানে দুই ধরনের ব্যাপার রয়েছে। সেক্ষেত্রে আমরা যেমনটি লক্ষ্য করছিলাম নির্বাচন কমিশন যে আপিল শুনানি করছে সেক্ষেত্রে কিন্তু বেশিরভাগই তারা প্রার্থিতা ফিরে পেয়েছে, এবং আজকে মূলত এতদিন ধরে 70টির মতো আপিল শুনানি হলেও আজকে মূলত 100টি আপিল শুনানি হতে যাচ্ছে। আমরা রয়েছি, আপনাকে সবশেষ পরবর্তীতে জানাতে পারবো। উজ্জ্বল। নির্বাচন কমিশন থেকে পঞ্চম দিনের আপিল শুনানির খবর জানাচ্ছিলেন মিয়া আমিরুল। উদ্বোধনের বছর না পেরোতেই সিলেট থেকে কার্গো ফ্লাইট অনেকটাই স্থবির হয়ে পড়েছে। সবশেষ 1 নভেম্বরের পর ছেড়ে যায়নি আর কোনো ফ্লাইট। ফলে বড় ধরনের ক্ষতির মুখে স্থানীয় ব্যবসায়ী ও রপ্তানিকারকরা। তারা বলছেন সিলেট থেকে প্যাকেজিং ও ল্যাব টেস্টিং সুবিধার অভাব থাকায় এমন পরিস্থিতি। গুলজার আহমেদের প্রতিবেদন, ছবি তুলেছেন অনিল পাল। 2024 সালের 27 এপ্রিল সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ক্যালিস্টিয়ার এভিয়েশনের মাধ্যমে পরিচালিত চার্টার্ড এয়ারবাসের মালবাহী বিমানকে বিশেষ সম্মানসূচক ওয়াটার ক্যানন স্যালুটে বরণ করে নেয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। সেদিনই 60 টন দেশীয় তৈরি পোশাক নিয়ে স্পেনের উদ্দেশ্যে উড়াল দেয় বিমানটি, যা সিলেটের ব্যবসায়ীদের জন্য ছিল এক স্মরণীয় মুহূর্ত। আর সর্বশেষ ফ্লাইটটি উড্ডয়ন হয় 2024 সালের 1 নভেম্বর। 7 মাসে সিলেট থেকে 41টি ফ্লাইটে 2350 টন গার্মেন্টস পণ্য ইউরোপের দেশ স্পেনে গেলেও এরপর থেকে যায়নি আর কোনো পণ্য। ফলে কার্যত স্থবির হয়ে পড়ে সিলেটের রপ্তানিকারকদের বাণিজ্য সম্ভাবনা। 26 কোটি টাকা ব্যয়ে নির্মিত আধুনিক কার্গো টার্মিনাল কার্যত অচল হয়ে পড়ায় একদিকে যেমন থমকে গেছে সরাসরি রপ্তানির সুযোগ, অন্যদিকে বেড়েছে পরিবহন খরচ, সময় ও ঝুঁকি। প্যাকেজিং ও ল্যাব টেস্টিং সুবিধার অভাবে কার্গো কার্যক্রম স্থগিত থাকায় সিলেটের কৃষিপণ্য, ক্ষুদ্র ও কুটির শিল্প পণ্যের আন্তর্জাতিক বাজারে প্রবেশ অনিশ্চিত হয়ে পড়েছে, যার সরাসরি প্রভাব পড়েছে স্থানীয় অর্থনীতি ও কর্মসংস্থানে। খুব আশাবাদী ছিলাম যে সিলেট থেকে আমরা অনেক কিছু রপ্তানি করতে পারবো, সিলেটের ব্যবসায়ীরা লাভবান হবেন। এই বন্ধের কারণে আমরা এটার আগ্রহ হারিয়ে ফেলছি। এবং একটা জিনিস হলো, আমি বারবার বলতে চাচ্ছি, এইখানে যদি প্যাকেজিং সিস্টেম এবং ল্যাব তৈরি না করা হয়, ব্যবস্থা না থাকে, তাহলে কোনোদিনই একটা টেকসই রপ্তানি সিস্টেম হবে না। কার্গো ফ্লাইটের পাশাপাশি আমাদের যেগুলো ভেজিটেবল যাওয়ার ছিল, এগুলো এখানে পরীক্ষামূলকভাবে চেক করে তারপর যেতে হতো। কিন্তু এখানে একটা ল্যাবরেটরি বসার কথা ছিল এগ্রিকালচারের, সেইটাও কিন্তু হয় নাই। এখন শুনতেছি যে ফ্লাইটগুলোও বন্ধ হয়ে গেছে। রপ্তানিকারকরা বলছেন সিলেটের সাথে দেশের অন্যান্য অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার ভালো সুবিধা না থাকায় প্রভাব পড়েছে কার্গোর রপ্তানি পণ্যগুলোতে। এছাড়া সরকারও বড় অঙ্কের রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে বলে অভিমত তাদের। গার্মেন্টস তো সিলেট নাই, যেহেতু ঢাকা থেকে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসে। আপনারা দেখছেন সিলেট ঢাকা হাইওয়ে 4 লেনে 12 ঘন্টা 14 ঘন্টা
1.5 দিন পর্যন্ত ট্রাকগুলা 30-40টা ট্রাকে নিয়ে আসে কাভার্ড ভ্যানে। তো ওরা আসার মানে ফ্লাইট ডিলে হয়ে যায়, মানে আর রাস্তায় আসতে ডিলে হচ্ছে। যেভাবে বিমান বা সিভিল এভিয়েশন সরকার যেভাবে রাজস্ব হারাচ্ছে, আমার মনে হচ্ছে যে এতে আমরাও ক্ষতিগ্রস্ত হচ্ছি, পাশাপাশি সরকারও ক্ষতিগ্রস্ত হচ্ছে। সিলেট থেকে কেন কার্গো ফ্লাইট বন্ধ সে ব্যাপারে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলেও আনুষ্ঠানিক কোনো বক্তব্য মেলেনি কর্তৃপক্ষের। সিলেট অঞ্চলের ব্যবসা বাণিজ্যের সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে চালু হয় কার্গো ফ্লাইট, কিন্তু 7 মাস যেতে না যেতেই সেটি আবার সাময়িকভাবে স্থগিত রাখা হয়। এর ফলে আর্থিক ক্ষতির পাশাপাশি আন্তর্জাতিক বাজার থেকে পিছিয়ে যান এই অঞ্চলের রপ্তানিকারকরা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি দ্রুত এবং কার্যকরী উদ্যোগ গ্রহণ করে তাহলেই কেবল এটি পুনরায় চালু করা সম্ভব। তা না হলে সম্ভাবনাময় এই উদ্যোগটি ব্যয়বহুল প্রকল্প হিসেবেই থেকে যাওয়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। গুলজার আহমেদ, এখন সিলেট। টাঙ্গাইলে বেড়েছে ডায়রিয়া সহ ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। সরকারি হাসপাতালে আসন সংখ্যার চেয়ে 3 থেকে 4 গুণ বেশি রোগী ভর্তি হয়েছেন। চিকিৎসক নার্সরাও চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন। বিস্তারিত জানাতে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল থেকে যুক্ত আছেন সহকর্মী কাউসার আহমেদ। কাউসার, জানাবেন সরকারি হাসপাতালে মোট কতজন ডাক্তার সেবা দিচ্ছেন, আর রোগীদের চাহিদা অনুযায়ী সেবা মিলছে কিনা, পর্যাপ্ত ওষুধ সরবরাহ রয়েছে কিনা? উজ্জ্বল, আমার পেছনেই ডায়রিয়া ওয়ার্ড। এখানে শিশু এবং নারীদের ভর্তির জন্য এই 10টি আসন বরাদ্দ রয়েছে সরকারের পক্ষ থেকে। আজকে এখানে ভর্তি রয়েছে 44 জন, আর এর আগে গত রোববার এই হাসপাতালে এই 10 বেডের বিপরীতে ভর্তি ছিল 109 জন। এখানে চিকিৎসক এবং নার্স যারা রয়েছেন তারা বলছেন যে এখানে 10টি বেডের জন্য নির্ধারিত চিকিৎসক এবং নার্স বরাদ্দ এবং মেডিসিনও বরাদ্দ থাকে। যখনই এখানে 3 থেকে 4 গুণ বা কখনো এর চেয়েও কয়েক গুণ বেড়ে যায়, তখন চিকিৎসক নার্সদের এই চিকিৎসা সেবা দিতে হিমশিম খেতে হয়। আর এছাড়াও আমার বাম পাশে রয়েছে ঠান্ডাজনিত শিশু ওয়ার্ড। সেখানেও আমি গিয়ে দেখেছি যে এখানে 12টি বেডের বিপরীতে রোগী ভর্তি রয়েছে 39 জন। প্রত্যেকটি ওয়ার্ড এবং আসনের বিপরীতে কয়েক গুণ বেশি রোগী ভর্তি হয়েছে। শুধু টাঙ্গাইল জেনারেল হাসপাতাল নয়, আমাদের যে 12টি উপজেলা রয়েছে, 12টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একই চিত্র। তারা চিকিৎসকরা বলছেন যে নির্ধারিত আসনের চেয়ে কয়েক গুণ বেশি রোগী ভর্তি হয়, তাদেরকে অনেক ভোগান্তি পোহাতে হচ্ছে। তারপরও তারা সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করে যাচ্ছেন। আর এদিকে রোগী এবং রোগীর স্বজন যারা রয়েছে তারা বলছেন যে এই ডায়রিয়া ওয়ার্ডটি স্যাঁতসেঁতে অবস্থা। এছাড়াও এখানে দুর্গন্ধ এবং রাতে মশায় খুব কষ্ট দেয়। এই জন্য তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন। আর এছাড়াও টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল 2014 সালে প্রতিষ্ঠিত হলেও সেখানে কাঙ্ক্ষিত সেবা টাঙ্গাইলবাসী পাচ্ছে না। এখানে বলছেন যে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে যে চিকিৎসা সেবা পাওয়া যায়, টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে সেই চিকিৎসা সেবাটা পাওয়া যায় না। তারা বলছেন যে এখানে কোনো রোগী নিয়ে আসলে তারাও টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মতো টাঙ্গাইল মেডিকেল কলেজের যারা রয়েছেন তারাও ঢাকা মেডিকেল সহ উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করে থাকেন। আর এছাড়াও টাঙ্গাইল মেডিকেল কলেজের চারপাশে ময়লা আবর্জনা, ডাবের খোসা সহ অন্যান্য আবর্জনায় ভরে গিয়েছে। সেই জন্য পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য কিন্তু এখানে দাবি জানিয়েছেন রোগী এবং এখানে স্বজন যারা আসেন তারা। আর এছাড়াও টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে যে এখন পর্যন্ত আইসিইউ সেবা চালু হয়নি। সব মিলিয়ে ঠান্ডা, ডায়রিয়া সহ এই শীতের কারণে যে রোগীদের সংখ্যা চাপ বেড়েছে, সেই ভোগান্তি কিন্তু রোগীদের রয়েছে। আর এছাড়াও অনেক চাপ নিয়ে কিন্তু চিকিৎসক যারা আছেন তারা সেবা দিয়ে যাচ্ছেন। তো এই ছিল আমার কাছ থেকে টাঙ্গাইলের ঠান্ডাজনিত রোগীর সর্বশেষ তথ্য। কাউসার আহমেদ জানাচ্ছিলেন বিস্তারিত। চাঁদপুরে মহাসড়কের 2 পাশে গড়ে উঠেছে অবৈধ বালুর ব্যবসা। কোনো অনুমতি না থাকলেও দীর্ঘদিন প্রশাসনের চোখের সামনে চলছে এই অবৈধ ব্যবসা। দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং এর পরিধি বাড়ছে। জনগণের ভোগান্তিও এর সাথে সঙ্গে যুক্ত হয়েছে। তালহা জুবাইরের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। এটি চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ উপজেলার আলীগঞ্জ এলাকার চিত্র। এখানে 24 ঘন্টা যান চলাচল করলেও মহাসড়কের 2 পাশ জুড়ে গড়ে উঠেছে বালির ব্যবসা। উপজেলার টোরাগঞ্জ থেকে আলীগঞ্জ পর্যন্ত প্রায় 1 কিলোমিটার এলাকায় বালুর ঘাট রয়েছে অন্তত 15টি। অথচ প্রশাসন কিংবা পরিবেশ অধিদপ্তর থেকে নেওয়া হয়নি কোনো ধরনের অনুমতিপত্র। শুধু হাজীগঞ্জই নয়, জেলার প্রায় প্রতিটি উপজেলার বিভিন্ন সড়কের পাশে গড়ে উঠেছে অবৈধ বালুর ব্যবসা।
সড়ক জুড়ে সারাক্ষণ বালু উঠতে থাকায় দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দা ও পথচারীদের। এখান দিয়ে ধুলাবালু বেশি উড়ে, এখান দিয়ে লোকজন যা সবসময় এখানে 2-1টা অ্যাক্সিডেন্ট হয়। বৃষ্টির সময়গুলো তো রাস্তা পিচ্ছিল হয়ে যায়, তখন আরো মানুষের ওখানকে আরো বেড়ে যায়। কোন সাইডে বালু, তার প্রতি ভাঙ্গা রাস্তা, আমাদের চোখ শ্বাস কাশ স্টার্ট হয়ে যায়, নাকে মুখে বালু ঢুকিয়া। যারা মাস্ক পরে না তাদের শ্বাসকষ্ট, ঠান্ডি লাগা, কফ সহ অনেক রোগে তারা আক্রান্ত হয়। বালুঘাট যদি বন্ধ করা যাইতো তাহলে আমরা একটু শান্তিতে বসবাস করতে পারতাম একদিকে। বালু ব্যবসার ফলে জনসাধারণের ভোগান্তির কথা স্বীকার করলেও প্রশাসনের ছাড়পত্রের বিষয়ে জানা নেই বলে জানান বালু ব্যবসায়ীরা। রাস্তা ভাঙ্গার কারণে মূল সমস্যাটা হইতেছে, এখানে বালু পড়ে এবং ওই বালুগুলা উড়ে এবং মানুষের ক্ষয়ক্ষতি হয়। সমস্যা তো হয়, পরিবেশের সমস্যা তো আছে, এটা থাকবে। এটা কিছু করতে গেলে একটা প্রশ্ন হলে বাম ডান আছে, সমস্যা থাকবে। আপনারা কি কোনো পরিবেশ অধিদপ্তর বা কারো কোনো ছাড়পত্র নিয়েছেন? তো মালিক করতে বলতে পারবে, তো আমার ধরনের নেই। আর দ্রুতই সড়কের পাশে বালু ব্যবসা বন্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন প্রশাসনের কর্মকর্তারা। বালি যদি খোলাভাবে বিক্রি করা হয় তাহলে এটা পরিবেশের জন্য আলটিমেটলি এক ধরনের বড় ধরনের প্রভাব বলা চলে। মহাসড়কের আশেপাশে যে বালি ব্যবসা করে জনদুর্ভোগ তৈরি করে তাদেরকে উচ্ছেদ করার বিষয়ে দ্রুত কার্যক্রম গ্রহণ করা হবে। যারা খোলা ট্রাকে বালি পরিবহন করে ওই সকল পরিবহন এবং পরিবহন মালিকদের বিরুদ্ধে আমরা দ্রুত ব্যবস্থা নেব। সড়কের পাশে অবৈধ বালু ব্যবসা বন্ধ হলে রেহাই পাবে জনসাধারণ ও প্রকৃতি। তাই প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে, এমনটাই প্রত্যাশা সকলের। তালহা জুবায়ের, এখন চাঁদপুর। এবারের নির্বাচনী লড়াইয়ে কক্সবাজারের সাগর পাড়ে বইছে ভিন্ন হাওয়া। সাগরের উত্তাল ঢেউয়ের মতো এই সরব এই অঞ্চলের নারী ভোটাররা। শুটকি পল্লীর শ্রমিক থেকে শুরু করে শিক্ষিত তরুণী কিংবা সফল নারী উদ্যোক্তা, কক্সবাজারের আগামীর নেতৃত্বে কার জয় হবে তার বড় একটি অংশ এখন নির্ভর করছে নারীদের রায়ের উপর। মন্তব্যজ্ঞের প্রতিবেদন, ছবি তুলেছেন মোহাম্মদ রাসেল। দিগন্ত বিস্তৃত নীল জলরাশি আর পাহাড়ের মিতালিতে একাকার পর্যটন নগরী কক্সবাজার। নির্বাচন সামনে রেখে সারা দেশের মতো উত্তাপ বইছে এই উপকূলীয়। তবে এবারের সমীকরণটা একটু ভিন্ন। কক্সবাজারের নির্বাচনী মাঠের বড় একটি অংশ জুড়ে আছেন নারী ভোটাররা। পর্যটনের ঝকঝকে আলো থেকে একটু দূরে এই শুটকি পল্লী। এখানকার শত শত নারীর ঘাম ঝরানো শ্রমে সমৃদ্ধ হচ্ছে অর্থনীতি। কিন্তু ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে তাদের ভাবনা কি? মানে এমন একটা মানুষ চাই যে মানে আমরার উপকার আসবে, মানে এইরকম একটা মানুষ চাই, তাহলে ভবিষ্যৎ আমরা কাজে কর্মে আসবে। অন্যদিকে কক্সবাজারে বাড়ছে নারী উদ্যোক্তার সংখ্যা। হস্তশিল্প থেকে শুরু করে হোটেল ব্যবসা, পোলট্রি খাতেও এখন নারী পদচারণা চোখে পড়ার মতো। নীতি নির্ধারণী পর্যায়ে নিজেদের অধিকার আর নিরাপত্তার নিশ্চয়তা চান তারা। আমরা নারীরা যখনই আমরা একটু সামান্য ঋণের জন্য যাচ্ছি, আমরা বিভিন্নভাবে হয়রানি হচ্ছি, একটার জন্য একাধিকবার যেতে হচ্ছে। এই সব বিষয় নিয়ে যারা সুনজর রাখবে ওই ধরনের সরকার আমরা চাচ্ছি। পরিবর্তনের হাওয়া লেগেছে নতুন প্রজন্মের মনেও। যারা এবারই প্রথমবার ভোট দিবেন সেই তরুণ তরুণীরা অনেক বেশি সচেতন। তারা শুধু আশ্বাস নয়, চান দৃশ্যমান পরিবর্তন। এমন প্রতিনিধি যিনি আমাদের দেশকে অবশ্যই রক্ষা করবে, দেশের দিকে মনোযোগ দেবে, শিক্ষার উন্নতি, আমরা যেখানে পড়ালেখা করতেছি ওইটার উন্নতি, দেশের চারপাশে উন্নতি আমরা চাই। কক্সবাজারের এই বিশাল নারী সমাজ এখন আর কেবল দর্শক নয়, বরং তারা হতে চান আগামীর সিদ্ধান্ত গ্রহণকারী। সে কথাই জানালেন কক্সবাজার পৌরসভার নারী উন্নয়ন কর্মী। ভোট প্রয়োগের ক্ষেত্রে তারা অনেকটা ভয়ভীতির মধ্যে থাকে, কোনো গন্ডগোল হবে কিনা, কোথাও কোনো ঝামেলায় পড়ে যাবো কিনা, এটা একটা ভয় কাজ করে। আরেকটা বিষয় হচ্ছে তারা ভোট কাকে দেব এই সিদ্ধান্তটা তারা নিতে পারে না। জেলায় মোট 18,14,863 জন
ভোটারের মধ্যে নারী ভোটার রয়েছেন 8,57,041 জন। মনতোষ বেদজ্ঞ, এখন। ইরানের সরকার বিরোধী বিক্ষোভে প্রায় 2,500 মানুষ নিহত হয়েছেন বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম। এদিকে ইরানের বিরুদ্ধে সম্ভাব্য পদক্ষেপ নিতে হোয়াইট হাউসে বৈঠকে বসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের পদক্ষেপ কী হবে তা গণমাধ্যমকে স্পষ্ট করেননি ট্রাম্প। জানান, বিষয়টি সিদ্ধান্তের টেবিলে রয়ে গেছে। এর আগে এক বার্তায় ট্রাম্প তেহরানের বিক্ষোভকারীদের দেশপ্রেমিক অভিহিত করে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান। এছাড়াও তাদের হত্যাকারীদের চিনে রাখতে ও ইরানের প্রতিষ্ঠানগুলোর দখল নিতে বলেন। পাশাপাশি আন্দোলনের পক্ষে যুক্তরাষ্ট্রের সাহায্য আসছে বলেও আশ্বস্ত করেন ডোনাল্ড ট্রাম্প। এদিকে ইরানে চলমান সহিংসতায় প্রাণহানির সংখ্যা প্রায় 2,000 বলে রয়টার্সকে নিশ্চিত করেন ইরানের এক কর্মকর্তা। তবে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি সংবাদ সংস্থার দাবি, নিহতের সংখ্যা এর চেয়েও বেশি। অন্যদিকে ইরানে ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকায় উৎকণ্ঠা বাড়ছে প্রবাসীদের মাঝে। তেহরানে থাকা আত্মীয় স্বজনের খোঁজ নিতে পারছেন না অনেকে। মাদুরো ক্ষমতাচ্যুত হওয়ার পর ভেনেজুয়েলার কারাগার থেকে অন্তত 400 বন্দী মুক্তি পেয়েছে। দেশটির জাতীয় পরিষদের সভাপতি জর্জ রদ্রিগেস জানান, শান্তি প্রক্রিয়ার অংশ হিসেবেই তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। এদিকে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের বন্দিশালায় থাকা নিকোলাস মাদুরো তার স্ত্রীর দ্রুত মুক্তি চেয়ে বিশাল বিক্ষোভ হয়েছে কারাকাসে। ভেনেজুয়েলার পরিবহন শ্রমিকরা এতে অংশ নেন। দেশটির দক্ষিণের বলিভিয়ার রাজ্যে অভিযান চালিয়ে প্রায় 7 টন মাদক জব্দ করে পুলিশ। অন্যদিকে মিশিগানে ভেনেজুয়েলা ইস্যুতে ফের কথা বলেন ট্রাম্প। জানান, ভেনেজুয়েলার অর্থনীতিকে শক্তিশালী করতে কাজ করবে যুক্তরাষ্ট্র। এছাড়া কারাকাস থেকে প্রতিদিন 50 মিলিয়ন ব্যারেল তেল আসছে বলেও দাবি করেন তিনি। ইঙ্গিত দেন বিশ্ববাজারে তেলের দাম কমানোর। বৃহস্পতিবার ভেনেজুয়েলার নোবেলজয়ী গণতন্ত্রপন্থী নেত্রী মাসাদোর সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। বিশ্বকাপের ট্রফি ট্যুরের অংশ হিসেবে ঢাকায় এসে পৌঁছেছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সকাল 10টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ট্রফি বহনকারী বিশেষ বিমান। ভারতে 3 দিনের ভ্রমণ শেষে সকালে ঢাকায় এসেছে বিশ্বকাপ ট্রফিটি। হযরত শাহজালাল বিমানবন্দর থেকে সরাসরি ঢাকার একটি হোটেলে নেওয়া হয় ট্রফি। সেখানে নির্দিষ্ট কিছু মানুষের ছবি তোলার জন্য কয়েক ঘন্টা রাখা হবে এটি। ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই ট্রফি ঘিরে দেশের ফুটবল প্রেমীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস থাকলেও আয়োজকদের পরিকল্পনায় সরাসরি ট্রফি দেখার সুযোগ পাচ্ছে না বেশিরভাগ সমর্থকেই। শুধু বাফুফেকে দেয়া হয়েছে অনুষ্ঠানের দাওয়াতপত্র। বিশ্বকাপ ট্রফির সঙ্গে বাফুফের নীতি নির্ধারকদের ছবি তোলার আয়োজন মোটামুটি নিশ্চিত হলেও সে পরিকল্পনায় বাদ পড়েছে দেশের ফুটবলারদের নাম। শেষ করবো এখন বাণিজ্য, তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। আসন্ন নির্বাচনে অনেক আসনে নতুন মুখ দেয়ায় তৃণমূলের অসন্তোষ। জনগণের সঙ্গে দূরত্ব বাড়তে পারে বিদেশ ফেরত প্রার্থীদের, বলছেন বিশ্লেষকরা। জাতীয় সরকার নিয়ে ভাবনা থাকলেও রূপরেখা নেই দলগুলোর। নির্বাচনে কেউ সংখ্যাগরিষ্ঠতা পেলে সম্ভাবনা হারানোর শঙ্কা বিশ্লেষকদের। প্রার্থিতা ফিরে পেতে আপিল নিষ্পত্তির 5ম দিন চলছে। আগের 4 দিনের শুনানিতে 203 জনের মনোনয়ন বৈধ ঘোষণা ইসির। উদ্বোধনের বছর না পেরোতেই সিলেট থেকে কার্গো ফ্লাইট স্থবিরতা। প্যাকেজিং ও ল্যাব টেস্টিং নিয়ে ভোগান্তি, ক্ষতির মুখে রপ্তানিকারকরা। ইরানের সরকার বিরোধী বিক্ষোভে নিহত প্রায় 2,500। সম্ভাব্য পদক্ষেপ নিতে জরুরি বৈঠকে বসেছেন ট্রাম্প। নাগরিকদের তেহরান ছাড়ার নির্দেশ কানাডার। আর এই ছিল এখন বাণিজ্যের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখুন এখন.টিভি, ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন। সরাসরি ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।